গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল পোস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ মিক্সড জিকে প্র্যাকটিস সেট 29 29তম ক্লাসে সকলকে স্বাগত জানাই। তো এখানে আমার ক্লাস তোমরা পাচ্ছ সকাল 8:30 থেকে। সকাল 8:30 থেকে আমার ক্লাস পাচ্ছ। এখানে আমার রুটিনটা অ্যাড করা নেই, ওকে, কারণ কিছু চেঞ্জ হয়েছে, যার জন্য রুটিনটা আমার অ্যাড করা হয়নি। প্রত্যেকে যারা কানেক্ট আছো দেখে রাখো, প্রত্যেক যে ক্লাস হয় ইউটিউবে সেগুলো তোমরা লিংক পাচ্ছ টেলিগ্রাম গ্রুপে। আমাদের দ্য ওয়ে অফ সলিউশন টেলিগ্রাম গ্রুপ আছে, ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ। এখানে তোমরা জয়েন করো, সমস্ত ক্লাসের লিংক বা নোটিফিকেশন যথাসময়ে তুমি পাবে। পাশাপাশি আমাদের যে পেড কোর্স তোমরা পাচ্ছ সেটা TWS একাডেমি আমাদের অ্যাপ আছে, প্লে স্টোরে যাও, ডাউনলোড করো, অ্যাপটা খুলে দেখো কি আছে, ওকে। তো সেখান থেকে তুমি পেড কোর্স নিতে পারো, ওকে। তো আমরা আলোচনা শুরু করব। প্রত্যেকের সেশনটি লাইক করে দাও, শেয়ার করে দাও। প্রথমে বলো, গোলাপি বিপ্লবের জনক কে? পিঙ্ক রেভলিউশন। তো কৃষি সংক্রান্ত বেশ কিছু বিপ্লব আছে, সেগুলো আমাদের জানতে হবে, এবং সবার তুমি জনক পাবে না, যেগুলো পাওয়া যাবে সেগুলো সম্পর্কে আমরা বলতে পারবো। যেমন গোলাপি বিপ্লবের জনক বলা হয় দুর্গেশ প্যাটেলকে। গোলাপি বিপ্লব সম্পর্কিত বিষয়টা কি? পিঙ্ক রেভলিউশন, এটা বলতে কি বোঝানো হয়? পিঙ্ক কালার অনুযায়ী যদি আমরা দেখি, পেঁয়াজের যে রং পিঙ্ক গোলাপি কালার, বা তুমি চিংড়ি মাছ যেটা তোমার পিঙ্ক কালার মতো আসে রান্নার পরে, তাই তো? তো এখানে আমরা বলতে পারি যে পেঁয়াজ পেঁয়াজ ও চিংড়ি, এটা হচ্ছে পিঙ্ক রেভলিউশন রিলেটেড। পেঁয়াজ ও চিংড়ি উৎপাদন বৃদ্ধি, এটাকে বলা হচ্ছে পিঙ্ক রেভলিউশন। যদি বলো লাল বিপ্লব, সেটা আবার কি? রেড বিপ্লব কি সম্পর্কিত? রেড রেভলিউশন। লাল বিপ্লবের জনক হচ্ছে বিশাল তেওয়ারি। রেড রেভলিউশন, বিশাল তিওয়ারি। রেড মানে হচ্ছে তোমার মাংস ও টমেটো উৎপাদন বৃদ্ধি। যদি বলো ভার্গিস কুরিয়েন, তিনি হচ্ছে হোয়াইট বা শ্বেত বিপ্লবের সঙ্গে জনক বলা হয়। শ্বেত বিপ্লবের সঙ্গে কি ও রিলেটেড? এটা হচ্ছে দুধ উৎপাদন বৃদ্ধি, দুধ উৎপাদন বৃদ্ধি। আর শ্যামপিত্রদা, তাকে বলা হচ্ছে ইয়েলো বিপ্লবের জনক, অর্থাৎ হলুদ বিপ্লবের জনক বলা হয়। হলুদ মানে আবার পিত বলা হয়, হলুদ, বা এটাকে বলা হয় পিত বিপ্লব। এটা কি রিলেটেড? এটা হচ্ছে তৈলবীজ উৎপাদন বৃদ্ধি। তৈলবীজ মানে যে সমস্ত শস্য থেকে তেল পাওয়া যায় সেগুলো বোঝানো হচ্ছে। নীল বিপ্লব, যেটা হচ্ছে মাছ রিলেটেড, মাছ বা মৎস্য উৎপাদন বৃদ্ধি। কৃষ্ণস্বামী আয়ার রয়েছে জনক। তো এরকম কিছু কিছু জনক এবং কি রিলেটেড সেগুলো আসে, মনে রাখতে হবে। এছাড়াও প্রচুর বিপ্লব রয়েছে, এখানে বললে অনেক সময় লাগবে। রুদ্ধ সঙ্গীত নাটকটি কার জীবনী অবলম্বনে সৃষ্ট? রুদ্র সঙ্গীত নাটকটি কে রচনা করেছেন? রুদ্র সঙ্গীত এই যে নাটক, এটা হচ্ছে দেবব্রত বিশ্বাস এর জীবন অবলম্বনে সৃষ্ট। এবং এর রাইটার যদি আমরা দেখি, আমাদের বর্তমান ওয়েস্ট বেঙ্গল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তার রচিত। প্যারাডাইস রিঙ্গেট এর রচয়িতা হলেন কে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, কোলেরিজ, শেক্সপিয়ার, জন মিল্টন। প্যারাডাইস রিঙ্গেট এর রচয়িতা কে? প্রত্যেকে অ্যান্সার করো। সকলের সেশনটি লাইক করে দাও, শেয়ার করে দাও। যারা কানেক্ট আছো অবশ্যই শেষ পর্যন্ত কানেক্ট থাকো। তোমরা পড়াশোনা করছো এটুকু কিন্তু মনে রাখো, ইউটিউবে তোমরা পড়াশোনা করছো, ঠিক আছে? সময় কিন্তু তোমাদের নষ্ট হচ্ছে না। অনেকে তো এটা ওটা সেটা দেখে সময় নষ্ট করে, বাট তোমরা এই যে
ক্লাসগুলো করছো, দেখছো, এটা কিন্তু তোমাদের এর এর মানে কি বলবো, এর ফলাফল কিন্তু তোমরা ভালোই পাবে, এটুকু আমরা বলতে পারি। ঠিক আছে, কারণ তোমরা অযথা টাইম নষ্ট করছো না। পড়াশুনো, যখন পড়াশুনোর সময় আছে তোমার, এই সময় পড়াশুনোর পিছনে সময়টা ব্যয় করছো, এর রেজাল্ট নিশ্চয়ই ভালোই পাবে। তো এই হচ্ছে একটা পোয়েম, এটা প্যারাডাইস তোমার রিগেন্ট, অ্যাকচুয়ালি রিগেন্ট, আমার উচ্চারণ ভুল হয়েছিল। একটা পোয়েম যেটা 1671 সালে পাবলিশ হয়। কবি জন মিল্টন তিনি হচ্ছেন এর রচয়িতা। এয়ার ইন্ডিয়ার সিইও পদে কে নিযুক্ত আছেন? বর্তমান হিসেবে যদি আমরা দেখি, এয়ার ইন্ডিয়া এর চিফ এক্সিকিউটিভ অফিসার সিইও পদে আছেন ক্যাম্বেল উইলসন। অপশন বি সঠিক আছে। ক্যাম্বেল উইলসন বর্তমান সিইও আছেন এয়ার ইন্ডিয়ার। ভারতের 50তম বিচারপতি কে? প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের কে? বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি S আব্দুল নাজির, বিচারপতি ইউ ললিত, উদয় উমেশ ললিত, বিচারপতি SK কাউল। তো এখানে সঠিক উত্তর হবে DY চন্দ্রচূড়। অপশানে তিনি হচ্ছে 50তম, লাস্ট 49তম হচ্ছে উদয় উমেশ ললিতজি। অপশন সি যেটা রয়েছে 49তম তিনি, আর বর্তমান DY চন্দ্রচূড় 50তম বিচারপতি। হাবু শর্মা এটি কার ছদ্মনাম? হাবু শর্মা, দেখো তুমি ক্লার্কশিপ বা তুমি মিসলেনিয়াস বা পিএসসির যে কোনো এক্সামে তুমি যদি বসো, বা তুমি WBP, সেক্ষেত্রেও কিছু ছদ্মনাম রিলেটেড বুকস, অথর্স, এগুলো কিন্তু কমন স্ট্যাটিক পার্টে এগুলো আসে। আমাদের আরবুল স্যার করায় স্ট্যাটিক পার্টটা বেশি। তো আমারও আগে ক্লাস রয়েছে ইউটিউবে প্রচুর, TWS একাডেমিতে আছে, দ্য ওয়ে অফ সলিউশনেও রয়েছে স্ট্যাটিক টপিক, সেগুলো একবার পরে দেখে নিতে পারো। বা আমাদের নতুন যে ক্লাসগুলো চলছে, ব্যাচগুলো পেড কোর্স, সেখানে একদম ধরে ধরে করানো হচ্ছে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মনে রাখবেন, হাবু শর্মা ছদ্মনামে বিখ্যাত। আচ্ছা, দাক্ষিণাত্যের রানী বলা হয় নিম্নের কোন শহরকে? দাক্ষিণাত্যের রানী বলা হয় নিম্নের কোনটিকে? কোয়েম্বাটোর, এটা জানি যে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। পুনে হয়ে যাবে সঠিক উত্তর। কোচি আরব সাগরের রানী বলা হয়। এই কোশ্চেনগুলো কিন্তু অনেকবার করানো হয়েছে। বলো, মানবদেহের মাইটোকন্ড্রিয়া বিহীন কোষটি হলো কোনটি? মাইটোকন্ড্রিয়ার বিহীন কোষ কোনটি? যকৃৎ কোষ, স্নায়ু কোষ, RBC নাকি নান অফ দিস? তো মানবদেহের যে মাইটোকন্ড্রিয়া বিহীন কোষ হচ্ছে লোহিত রক্তকণিকা। এখানে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত। তো মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত থাকার কারণে এখানে ক্রেবস চক্র বা প্রান্তীয় শ্বসন হয় না। শ্বসনের আমরা তিনটি পর্যায়ের কথা বলি। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, একটা হচ্ছে ক্রেবস চক্র, আর একটা হচ্ছে প্রান্তীয় শ্বসন। তো গ্লাইকোলাইসিস যেটা হয় কোষের সাইটোপ্লাজমে। ক্রেবস চক্র সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ায়, প্রান্তীয় শ্বসন মাইটোকন্ড্রিয়ায়। তো যাদের মাইটোকন্ড্রিয়া নেই, সেখানে ক্রেবস চক্র বা প্রান্তীয় শ্বসন এই পর্যায়গুলো হয় না। ভারত আক্রমণে কে বাবরকে আমন্ত্রণ করেছিলেন? কোশ্চেনটা পরীক্ষা আসে যে মুঘল সম্রাট বাবর তিনি ইব্রাহিম লোদিকে পরাস্ত করে ভারতবর্ষের বুকে মুঘল সাম্রাজ্যের সূচনা করেছিলেন 1526 সালে, পানিপথের প্রথম যুদ্ধ। তো এই বাবর তিনি আক্রমণ করবেন ভারতে। তৎকালীন লোদি বংশ চলছিল। এখন প্রত্যেক রাজবংশের ইতিহাস যদি দেখো, নোংরা ইতিহাস তো আছেই, পাশাপাশি এই যে ক্ষমতা দখলের ইতিহাস, সেটা তো আছেই। কে রাজা হবে, সম্রাট হবে, সেটা নিয়ে মানে নিজেদের অন্তর্দ্বন্দ্ব কিন্তু চলতো পরিবারের মধ্যে। তেমনি ইব্রাহিম লোদির তোমার প্রিয়জন আর কি, দৌলত খাঁ লোদি বাবরকে আমন্ত্রণ করেছিল যে তাকে হারিয়ে দৌলত খাঁ লোদি হবে, সিংহাসনে বসবে। তো কি হচ্ছে ঘটনা, যে জিতবে সেই তো বসবে। বাবর কিন্তু দেখা যাচ্ছে মুঘল সাম্রাজ্যের সূচনা করছেন। আচ্ছা, পরবর্তী কোশ্চেন হচ্ছে রাজা রামমোহন রায়
ভারতের আধুনিক মানুষ বলা হয়। তো রাজা রামমোহন রায়ের জন্মস্থান কোন জেলায়? সঠিক উত্তর মনে রাখবে, হুগলি জেলাতে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উত্তর 24 পরগনা রয়েছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উত্তর 24 পরগনা রয়েছে, উল্লেখযোগ্য। বলো, অর্চা নদী, অর্চা শহর, অর্চা একটা শহর, এটা কোন নদীর তীরে অবস্থিত? যমুনা, চম্বল, শিপ্রা নাকি বেতোয়া নদী? অর্চা শহরটা কোন রাজ্যে বলতো? মধ্যপ্রদেশ, এবং এটি বেতোয়া নদীর তীরে অবস্থিত। চম্বল নদীর তীরে রয়েছে রাজস্থানের কোটা শহর। শিপ্রা নদীর তীরে রয়েছে উজ্জয়িনী শহর, উজ্জয়িনী। চম্বল নদীর তীরে কোটা শহর, যমুনা নদীর তীরে আমাদের ভারতের রাজধানী রয়েছে দিল্লি, আগ্রা, আগ্রা তাজমহল যমুনা নদীর তীরে অবস্থিত। আচ্ছা, কিউআর কোড, আমরা স্ক্যান করি কিউআর কোড, এই কিউআর এর পুরো কথা কি? কুইক রিডিং, কুইকলি রেসপন্স, কুইকলি রিডিং নাকি তোমার কুইক রেসপন্স? সঠিক উত্তর অপশন ডি যেটা আছে, কুইক রেসপন্স। এটা হচ্ছে কিউআর কোডের ফুল ফর্ম। বলো, আগুন পাখি এর লেখক কে? আগুন পাখি এর লেখক কে? হাসান আজিজুল হক, জাহানারা ইমাম, দেবেশ রায়, শঙ্খ ঘোষ? আগুন পাখি এর লেখক হচ্ছে হাসান আজিজুল হক, একজন বাংলাদেশি কবি। তো তার লেখা আগুন পাখি। 2030 সালে ফিফা বিশ্বকাপ কয়টি দেশে অনুষ্ঠিত হবে? 2030 সালে ফিফা বিশ্বকাপ যদি বলা হয় 2026 সালে কটা দেশে হবে? 2026 সালে ইউএসএ, কানাডা, মেক্সিকো, 3টি দেশে হবে। ইউএসএ, কানাডা, মেক্সিকো। এবং এখানে আমরা যদি দেখি 30 সালে 6টি দেশে হবে। মরক্কোতে হবে, পর্তুগালে হবে, স্পেনে হবে, উরুগুয়ে, আর্জেন্টিনা, প্যারাগুয়ে। 3টি মহাদেশে হবে। এখানে মরক্কোটা হচ্ছে আফ্রিকা মহাদেশে পড়ছে। আফ্রিকা কন্টিনেন্ট যদি বলে কটা কন্টিনেন্টে হবে? আফ্রিকা। পর্তুগাল, স্পেন এটা হচ্ছে ইউরোপ। আর এখানে যেটা দেখতে পাচ্ছ উরুগুয়ে, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, এগুলো হচ্ছে সাউথ আমেরিকা। সাউথ আমেরিকা হচ্ছে একটা মহাদেশ, দক্ষিণ আমেরিকা, সেখানে হবে। এবার কোশ্চেন হচ্ছে বিপাক প্রক্রিয়া এর গঠনমূলক পর্যায় কোনটি? বিপাক যেটাকে আমরা মেটাবলিজম বলি, এই মেটাবলিজম প্রক্রিয়ার গঠনমূলক পর্যায় কোনটি? শ্বসন, অপচিতি, রেচন, উপচিতি? বিপাকের গঠনমূলক পর্যায় হচ্ছে উপচিতিমূলক বিপাক। বিপাক প্রক্রিয়া আমরা এটাকে দুটো ভাগে ভাগ করতে পারি। এটা হচ্ছে 1 নাম্বার কি? উপচিতি। উপচিতি বিপাকের এক্সাম্পল কি? একটা হচ্ছে অপচিতিমূলক বিপাক। অপচিতি বিপাকের এক্সাম্পল কি? উপচিতি যেমন জীবদেহের শুষ্কোচন বৃদ্ধি পায়, যেটাকে গঠনমূলক সালোক সংশ্লেষ প্রক্রিয়া বা তুমি পুষ্টি বলতে পারো। সালোক সংশ্লেষ রয়েছে, পুষ্টি, এগুলো হচ্ছে গঠনমূলক পর্যায় বা প্রক্রিয়া। অপচিতির মধ্যে আমরা বলতে পারি শ্বসন, 2 নাম্বার বলো রেচন, এগুলো হচ্ছে অপচিতিমূলক প্রক্রিয়া। কোন ধাতুটি সর্বাধিক তাপ পরিবাহী? এখানে বলা হচ্ছে তাপ পরিবাহী ধাতু কোনটি? তাপ পরিবাহী ধাতু হচ্ছে এখানে তোমার
এজি মানে হচ্ছে সিলভার, সিলভার মানে রূপো। দেখো এখানে তড়িৎ আর তাপ দুটো কিন্তু আলাদা, একদম আলাদা, তাই তো? তুমি চা খাচ্ছ, যে গরম অনুভূতি হচ্ছে ওটা হচ্ছে তাপের জন্য, যদি ইলেকট্রিক শক খাও ওটা হচ্ছে তড়িৎ। তো এখানে ধাতু মানেই তাপ এবং তড়িতের সুপরিবাহী হয়। ধাতু যেগুলো ধাতব উপাদান আমরা বলি, যেমন লোহা, তামা, দস্তা, এগুলো ধাতু, অ্যালুমিনিয়াম, এগুলো তাপের ভালো সুপরিবাহী, পাশাপাশি তুমি যদি বলো সেটা তড়িতেরও সুপরিবাহী। তড়িতের সব থেকে ভালো সুপরিবাহী সেটা হচ্ছে রূপো বা যেটা সিলভার এজি বলছি, এটা তাপেরও সুপরিবাহী। তামা রয়েছে যেগুলো খুব ভালো পরিবাহী এবং তাপের তড়িতের দুটোর ক্ষেত্রেই। কোন গুপ্ত সম্রাটকে ভারতের পরিত্রাতা বলা হয়? কোন গুপ্ত সম্রাটকে ভারতের পরিত্রাতা বলা হয়? তো ভারতের রক্ষাকারী বা ভারতের পরিত্রাতা কাকে বলা হচ্ছে? গুপ্ত সম্রাট স্কন্দগুপ্তকে। স্কন্দগুপ্ত তাকে বলা হচ্ছে গুপ্ত সম্রাটদের মধ্যে ভারতের রক্ষাকারী, কারণ তিনি হুন আক্রমণ প্রতিরোধ করেছিলেন। হুন আক্রমণ প্রতিরোধ কে করেছেন? তোমার স্কন্দগুপ্ত। আচ্ছা, গুপ্ত সম্রাটদের মধ্যে বেশ কিছু কোশ্চেন আসে সম্রাটদের নিয়ে, যেমন প্রথম শ্রীগুপ্ত, আমরা এগুলো বলি প্রত্যেক আলোচনায়। খ্রিস্ট সম্রাট আমরা বলি যে তোমার সমুদ্রগুপ্ত, যেটাকে ভারতের নেপোলিয়ান বলা হয়। কুমারগুপ্ত রয়েছে, যার সময় নালন্দা বিশ্ববিদ্যালয় প্রথম কুমারগুপ্ত ছেলে কিন্তু স্কন্দগুপ্ত। তো প্রথম কুমারগুপ্তের সময় নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। পাশাপাশি এই বংশের শেষ রাজা ধরা হয় বিষ্ণুগুপ্তকে। এবং গুপ্ত সাম্রাজ্যকে আবার পরবর্তী গুপ্ত সাম্রাজ্য রয়েছে, যেখানে জীবিত গুপ্ত শেষ রাজা। তো গুপ্ত সাম্রাজ্যের মধ্যে প্রথম যেগুলো মানে মেইন যেটা এইগুলো, আরেকটা হচ্ছে পরবর্তী গুপ্ত সাম্রাজ্য, সেটা কিন্তু একটু আলাদা, টোটালটা এক জায়গায় করলে হবে না। হৃৎপিণ্ডের পেশি এটাকে কি বলা হয়? মায়োকার্ডিয়াম, প্যালিকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম, কুরুটিক। 18 নম্বর কোশ্চেন আছে, হৃৎপিণ্ডের যে পেশি বা হৃৎপেশি এটাকে বলা হয় মায়োকার্ডিয়াম। যদি বলা হয় হৃৎপিণ্ডের আবরণী, এটা হচ্ছে আবরণ, সেটাকে বলা হয় পেরিকার্ডিয়াম। মানুষের দেহে যে সমস্ত পেশি রয়েছে, কিছু রয়েছে ঐচ্ছিক পেশি, কিছু অনৈচ্ছিক পেশি, আর একটা বলা হচ্ছে হৃৎপেশি। হৃৎপেশি সবসময় কিন্তু সচল আছে। হৃৎপেশি স্টপ মানে আমরা স্টপ, তাই তো? হার্ট অ্যাটাক, টাটা বাই বাই হতে পারে। যাই হোক, তো বিষয়টা হচ্ছে হৃৎপেশি বলা হয় সবসময়, বা হৃৎপেশি অনবরত কাজ করছে, এবং এর কারণ ওখানে অসংখ্য মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি আছে। তো মায়োকার্ডিয়াম এটা হৃৎপেশি। জলসমের একক কি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনগুলো আমরা এই যে ক্লাসগুলো হয় এখানে কিন্তু তুমি যদি একদম বেসিক লেভেলে হও অনেক কোশ্চেন তুমি পারবে না, কিন্তু যারা মোটামুটি ক্লাস করো রেগুলার তারা আবার পারবে। কারণ কি, একটা তোমাদের একটা জায়গা তৈরি হয়ে গেছে। যারা নতুন আছো তাদের স্কোর কম হবে, কিন্তু ওভারঅল যারা দীর্ঘদিন পড়ছো এভারেজ একটা স্কোর আসে, তাই তো? তো জল সম যেটা ওয়াটার ইকুয়াল ভ্যালেন্ট, এটা হচ্ছে এর একক আমরা বলবো গ্রাম। ওয়াটার ইকুয়াল ভ্যালেন্ট বা জল সম এটা কি? এটা হচ্ছে কোনো বস্তুর 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে, ওই পরিমাণ তাপ যতটা জলের উষ্ণতা, যত ভরের জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে পারছে। ধরো একটা লোহার একটা দণ্ড রয়েছে, লোহার দণ্ড, এটাকে ধরো এই একটা লোহার দণ্ড আছে, এটাকে তুমি উত্তপ্ত করছো, এর ধরো উষ্ণতা আছে ধরো 25 ডিগ্রি সেন্টিগ্রেড পজিশনে আছে, এটাকে তুমি হিট করছো। এবার হিট করে হয়ে গেল, এখানে একটু গরম করছো,
হিট করার পরে এটা 25 ছিল, এটা হিট করার পরে হয়ে যাচ্ছে ধরো 30 ডিগ্রি সেন্টিগ্রেড, বা আমি তোমার 30 না, এটা 26ই লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। 26 হয়ে গেল কিছু পরিমাণ হিট করার পরে। তাহলে এই যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেল উষ্ণতাটা, এটা বৃদ্ধি করতে ধরো 800 ক্যালোরি তাপ লেগেছে। এই 25 থেকে 26 করতে ধরো 800 ক্যালোরি তাপ প্রয়োজন হয়েছে। ওকে, তো এই 800 ক্যালোরি তাপ যতটুকু জলের ভরের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে পারবে তাকেই ওই লোহার দণ্ডের জলসম বলা হবে, তাকে ওই বস্তুর জলসম বলা হয়। তাহলে 800 ক্যালোরি তাপ মানে বলতো কত গ্রাম জলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে পারবে? আমরা জানি যে জলের লীন তাপ তোমার 80 ক্যালোরি পার গ্রাম। তো এখানে আমরা যদি সেইভাবে করি 8 দিয়ে 80 দিয়ে ভাগ করলে 10 গ্রাম হবে, 10 গ্রাম হয়ে যাবে জল সম। তাহলে এটা একটা ভরকে নির্দেশ করছে। জল সম এটা কিন্তু বারবার আলোচনা করি যখন প্রসঙ্গটা আসে, এটা একটা ভরকে নির্দেশ করে। তাহলে এই যে জল সমের একক বললাম, এটা সিজিএস না এসআই? এটা কিন্তু সিজিএস একক। আর যদি এসআই এর কথা বলি, এসআই একক কি হবে? কেজি হবে, ভরের একক কেজি। ক্যালোরি কিসের একক? তাপের একক। সিজিএস একক না এসআই? ক্যালোরি। ক্যালোরি হচ্ছে তাপের সিজিএস একক। এসআই একক হবে জুল। ডিগ্রি সেন্টিগ্রেড তাপের সিজিএস একক। কেলভিন হচ্ছে তাপমাত্রা বা উষ্ণতার এসআই একক। ডাইন হচ্ছে কিসের একক? ডাইন হচ্ছে বলের সিজিএস একক। আর এসআই পদ্ধতি হয় নিউটন। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2023 ভারতের র্যাঙ্ক কত ছিল? হাঙ্গার ইন্ডেক্স যদি আমরা দেখি, বর্তমান র্যাঙ্ক 23 সালে যেটা ছিল সেটা হচ্ছে 111তম আউট অফ 125। 125টি দেশের মধ্যে 111তম র্যাঙ্ক ভারতের আছে। আচ্ছা, প্রত্যেকে জানো যারা ডব্লিউবিপি ফাউন্ডেশন ব্যাচ আমাদের একটা লঞ্চ হয়েছে, 15ই ফেব্রুয়ারি থেকে ক্লাস স্টার্ট হচ্ছে। যদি কেউ নিতে চাও অবশ্যই নিয়ে নেবে 15ই ফেব্রুয়ারির আগে, তাহলে একদম টানা ক্লাস করতে থাকবে। প্রত্যেকটা বিষয় তোমরা সিলেবাস ভিত্তিক ক্লাস পাবে, লাইভ বিষয়ভিত্তিক মক টেস্ট, লাইভ রেকর্ড ক্লাস, সোম থেকে শনি ক্লাস পাচ্ছ। তো এই হচ্ছে আমাদের প্ল্যান রয়েছে। এবং তোমরা যদি ডব্লিউবিপি পাশাপাশি যদি মনে করো আরও এক্সাম দেবো, এই ব্যাচটা কার্যকরী হবে, অবশ্যই হবে, নিশ্চয়ই হবে। যদি কেউ ভাবো যে আমি স্যার ক্লার্কশিপ দেবো, আগের উদ্যম ব্যাচটা তো আমি পরে পেয়েছি, জয়েন করতে পারিনি, তো যাই হোক তুমি এই ব্যাচটা নিলেও একই গল্প। কারণ এখানেও আমরা প্রত্যেকটা বিষয় প্রোভাইড করব। জিকে, ম্যাথমেটিক্স, রিজনিং, ইংরাজি যেগুলো থাকে সিলেবাসে সবগুলো তোমরা এই ব্যাচে পাবে। নিশ্চয়ই একদম বিশ্বাসের সহিত জয়েন করতে পারো, ভরসা রাখতে পারো আমাদের উপরে। প্রত্যেকটা বিষয় থেকে তুমি যথেষ্ট পরিমাণে ক্লাস পাবে, যেটা তোমাদের জন্য এনাফ। আচ্ছা, এখানে হেল্পলাইন নাম্বার আছে, প্রত্যেকে যদি মনে হয় কোনো প্রশ্ন আছে মাথার মধ্যে ফোন করে জানতে পারো। যদি ক্লাস নিতে ইচ্ছুক হও জানবে, অযথা ফোন করার দরকার নেই, সবসময় ফোন নয়তো বিজি পাবে। আচ্ছা, এবার কোশ্চেন হচ্ছে সূর্যের শক্তি মুক্তির জন্য দায়ী হচ্ছে কোনটি? ফিশন মানে বিভাজন, ফিউশন সংযোজন। তো এখানে সূর্যের শক্তি মুক্তির জন্য দায়ী হচ্ছে ফিউশন, রাসায়নিক সংযোজন বলা হয়। ভারতের প্রথম কমান্ডার ইন চিফ কে ছিলেন? হিরালাল জে কানিয়া স্যার, থমাস এলমাহারেস্ট, আর ডি কাটারি, কে এম কারিয়াপ্পা। কে এম কারিয়াপ্পা তিনি ছিলেন প্রথম কমান্ডার ইন চিফ। জাতীয় গণিত দিবস কোন তারিখে পালিত হয়? ন্যাশনাল ম্যাথমেটিক্স ডে, এটা কোন তারিখে পালন করা হয়? 31শে জুলাই, 5ই আগস্ট, 30শে ডিসেম্বর, 22শে ডিসেম্বর। তো জাতীয় গণিত দিবস এটি পালন করা হয় 22শে ডিসেম্বর। অপশন ডি এখানে কারেক্ট হয়ে যাবে। কংগ্রেসের প্রথম গ্রাম্য যে অধিবেশন হয়েছিল, যেটা হচ্ছে ফয়েজপুর, মহারাষ্ট্রে, এটি কত সালে হয়? এটা হয়েছিল 1937 সালে। 1937 সালে যে অধিবেশনটা হয়েছিল, 37 সালে শেষের দিকে হয় নর্মালি ডিসেম্বরে।
তো এটার সভাপতি কে ছিলেন, এই কংগ্রেসের অধিবেশনের সভাপতি কে ছিল 1937 সালে আমরা যদি দেখি তখন ছিল জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু। উনিশশো সালের অধিবেশনটাও নেহেরু ছিল। 38-এ গিয়ে সুভাষচন্দ্র বসু, পরের বছর সুভাষচন্দ্র বসু, এবং 39-এ আবার নির্বাচন হয় যেটা সুভাষচন্দ্র বসু জয়লাভ করে। পট্টবী সীতারামায়া হেরে যাচ্ছে, কিন্তু পরবর্তীতে দেখাচ্ছে রাজেন্দ্র প্রসাদ তোমার হচ্ছেন সভাপতি। আচ্ছা, গতদিনের হোমওয়ার্ক এটা ছিল যে পর্যটক ইবন বতুতা কোন দেশ থেকে ভারতে আসেন। ইবন বতুতা মরক্কো থেকে ভারতে এসেছিলেন কার সময়? তৎকালীন রাজা বা সুলতান কে ছিল? তিনি এসেছিলেন মোহাম্মদ বিন তুগলকের সময়। বিন তুগলকের সময়, তুগলক বংশীয় রাজা বিন তুগলকের সময় তিনি আসছেন। ভোপাল গ্যাস দুর্ঘটনায় ক্ষতিকর গ্যাসটি ছিল কোনটি? এটা তোমরা হোমওয়ার্ক করো। এখানে আমরা আজকের ক্লাস কোশ্চেন এন্ড করছি। যারা কানেক্ট ছিলে প্রথম থেকে একটু জানিয়ে দেবে যে কটা তোমার সঠিক উত্তর হয়েছে আজকের ক্লাসে, এবং যে কোশ্চেনগুলো করানো হয়েছে তার সঙ্গে কিন্তু একটা ভ্যারাইটিস আলোচনা আমরা করেছি, যেগুলো থেকেও কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, সেই জায়গাগুলোকে একটু মেনশন করা হয়েছে। ওকে, প্রত্যেকে যারা কানেক্ট ছিলে, আমাদের দ্য ওয়ে অফ সলিউশন TWS একাডেমি দুটো ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো করানো হয়, এবং আমাদের যে অ্যাপ আছে TWS একাডেমি অ্যাপ, প্লে স্টোরে তোমরা পাবে, সেটা ডাউনলোড করবে এবং সেখানে পেড কোর্স করানো হচ্ছে। ঠিক আছে, সেশনটা এখানে এন্ড করলাম। প্রত্যেকে যারা কানেক্ট আছো, কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করবে। সেশনটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে।